6 মার্চ 2019। সময় সন্ধ্যা 7:30। মহারাষ্ট্রের কল্যাণের কোলশেওয়াড়ি এলাকা। প্রতিদিনের মতোই ব্যস্ত ছিল এই জনপদ, কিন্তু ধীরে ধীরে সেই ব্যস্ততা ডুবে যাচ্ছিল সন্ধ্যার অন্ধকারে। দিনের কোলাহল কমে এসে জায়গা নিচ্ছিল এক অদ্ভুত নীরবতা। ঠিক সেই সময় হঠাৎ একটি বাড়ির ভেতর থেকে ভেসে এলো চিৎকার, এক নারীর গগনবিদারী আর্তনাদ। মুহূর্তেই থামিয়ে দিল চারপাশের সবকিছু। প্রতিবেশীরা দৌড়ে এসে এক জায়গায় জড়ো হতে লাগলেন। কারোর মুখে বিস্ময়, কারোর মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। সেই সাধারণ সন্ধ্যা এক নিমেষে হয়ে উঠল ভয়ঙ্কর। এরপর সবাই মিলে সেই ঘরের দরজা ঠেলে ভিতরে ঢুকলেন। ভেতরে ঢুকেই তারা যে দৃশ্যটি দেখলেন তা ছিল স্তব্ধ করে দেওয়ার মতো। মেঝেতে পড়ে আছে 25 বছর বয়সী এক যুবক, যার নাম জগদীশ। আর তার নিস্তেজ দেহটিকে জড়িয়ে বসে আছে তার নববিবাহিতা স্ত্রী বৃষালী। তাদের বিয়ে হয়েছিল মাত্র 3 মাস আগে। বৃষালী অঝরে কাঁদছিল। তাকে দেখে মনে হচ্ছিল তার পুরো পৃথিবী ধসে পড়েছে। চারপাশের অবস্থা দেখে মনে হচ্ছিল এই ঘরে কিছুক্ষণ আগেই একটা তাণ্ডব হয়েছে। আলমারি খোলা, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সবকিছু মিলিয়ে যেন বিশৃঙ্খলার ভয়ঙ্কর চিহ্ন স্পষ্ট। এমন দৃশ্য দেখে সবার মনে একটাই প্রশ্ন তৈরি হলো, সম্ভবত কোনো ডাকাতের দল লুটপাট চালাতে এসে এই কাণ্ড ঘটিয়েছে। এরপর বৃষালী কান্না জড়িত গলায় কাঁপতে কাঁপতে প্রতিবেশীদের বলতে লাগলো সে নাকি মাত্র কয়েক মিনিটের জন্য পাশের বাজারে সবজি কিনতে গিয়েছিল, আর ফিরে এসে নিজের চোখে দেখছে এই ভয়ঙ্কর দৃশ্য। তার কণ্ঠে ছিল স্পষ্ট আতঙ্ক, আর চোখের ভিতরে জল টলমল করছিল। কথা বলতে বলতে সে বারবার থেমে যাচ্ছিল, আর সেই থেমে যাওয়ার ফাঁকেই একটাই প্রশ্ন বারবার বেরিয়ে আসছিল, কেন এমন হলো? কে করলো এই ভয়ঙ্কর কাজ? এরপর ঘরের ভিতরের সেই ভয়ঙ্কর বিভৎস অবস্থা নিজের চোখে দেখে প্রতিবেশীরা আর এক মুহূর্ত সময় নষ্ট করলেন না। সবার মুখে তখন আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল। কারোর চোখে অবিশ্বাস, কারোর মনে গভীর দুশ্চিন্তা। এরপর হুড়োহুড়ির মধ্যেই দ্রুত খবর পাঠানো হলো নিকটবর্তী কোলশেওয়াড়ি থানায়। এরপর খবর পাওয়া মাত্রই খুব বেশি সময় লাগেনি, কিছুক্ষণের মধ্যেই পুলিশের জিপ এসে দাঁড়ালো বাড়ির সামনে। আর তার সঙ্গে সঙ্গে শুরু হলো ঘটনার আনুষ্ঠানিক তদন্ত। পুলিশ যখন ঘরের ভিতরে প্রবেশ করলো তখন তাদের চোখের সামনে ফুটে উঠল ভয়াবহ দৃশ্য, যা ছিল একেবারে ক্লাসিক ডাকাতি ও খুনের ঘটনার মতো। চারিদিকে এলোমেলো ছড়ানো জিনিসপত্র, বাক্স, আলমারি সবকিছুই খোলা। ঘরের প্রতিটি কোণ যেন একটি বিশৃঙ্খলার সাক্ষী হয়ে আছে। মেঝের উপরে নিথর হয়ে পড়ে আছে জগদীশের দেহ, আর ঠিক তার পাশেই ভেঙে পড়া অবস্থায় বসে আছে বৃষালী। শোক আর আতঙ্কে বিধ্বস্ত তার মুখভঙ্গি, যেন নিজের চোখের সামনে ঘটে যাওয়া এই ঘটনার কোনো ব্যাখ্যাই সে খুঁজে পাচ্ছে না। এরপর পুলিশ তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে। সে জানালো সে নাকি মাত্র কয়েক মিনিটের জন্য পাশের বাজারের সবজি কিনতে গিয়েছিল। ফিরে এসে সে যখন দরজা খুলে দেখে তার বুক কেঁপে ওঠে। ভিতরে ঢুকেই সে দেখতে পায় সবকিছুই তছনছ হয়ে আছে, আর তার স্বামী মেঝেতে নিথর হয়ে পড়ে আছে। তার কথার মাঝে বারবার ভেসে আসছিল একটাই ধারণা, সম্ভবত কোনো ডাকাতের দল ঘরে ঢুকে লুটপাট চালিয়েছে, আর সেই সময়ই তার স্বামীকে তারা খুন করেছে। প্রিয় দর্শক, শুরুটা ছিল একেবারেই সাধারণ। পুলিশ প্রথমে এটাকে একটি সাধারণ ডাকাতির ঘটনা বলে ধরেই নিয়েছিল, কিন্তু তদন্ত যত এগোতে লাগলো ততই এক অদ্ভুত রহস্য ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াতে শুরু করলো। আমি যখন এই কেসটি নিয়ে গভীরভাবে রিসার্চ করছিলাম, সত্যি বলতে কিছু মুহূর্ত ছিল যেখানে আমিও থমকে গিয়েছিলাম। কারণ আমরা অনেক সময় ভাবি আমাদের চারপাশে যা ঘটছে তা সবই হয়তো স্বাভাবিক, কিন্তু সত্যি কি তাই? আমাদের চোখের সামনে ঘটে যাওয়া একেবারে সাধারণ একটি ঘটনার আড়ালেও কখনো কখনো লুকিয়ে থাকতে পারে এমন এক ভয়ঙ্কর সত্য, যা আমাদের কল্পনারও বাইরে। আজকের এই ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন কেন এই ঘটনাটা শুধু একটি ক্রাইম স্টোরি নয়, বরং একটি বড় শিক্ষা। এটি এমন একটি কেস যা আমাদের প্রত্যেককে নিজের চারপাশের মানুষ, পরিস্থিতি আর বাস্তবতাকে নতুনভাবে ভাবতে শেখাবে। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটা ছোট্ট স্বীকারোক্তি আছে। আপনাদের এই ভালোবাসা, এই সমর্থন আমি সত্যি ভাষায় প্রকাশ করতে পারি না। প্রতিটি ভিডিওতে আপনারা যেভাবে কমেন্ট করেন, যেভাবে উৎসাহ দেন,
তা সত্যিই আমাকে প্রতিনিয়ত আরও ভালো কিছু করার অনুপ্রেরণা দেয়। গত ভিডিওতে আপনারা যে 500 লাইকের টার্গেট পূরণ করেছেন, সেটি আমার জন্য শুধু একটি সংখ্যা নয়, এটি আমার জন্য আপনাদের বিশ্বাসের প্রমাণ। সত্যি কথা বলতে, আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসা না থাকলে হয়তো আজ আমি এখানে পৌঁছাতেই পারতাম না। আর এখন আমাদের এই ছোট্ট পরিবারটি আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়ে উঠছে। আমরা দাঁড়িয়ে আছি একটি নতুন লক্ষ্যের সামনে, 5000 সদস্যের পরিবার। তাই আমার অনুরোধ, আপনারা যদি এই চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে আপনিও এই পরিবারের একটি সদস্য হয়ে যান এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আশা করি সেই 500 লাইকের টার্গেটটাও পূরণ করে দেবেন। কারণ আপনাদের একটি লাইক, একটি সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন রহস্য উন্মোচন করার শক্তি দেয়। তাহলে চলুন এবার আমরা ফিরে যাই সেই অন্ধকার রহস্যের ভিতরে, যেখান থেকে আমরা শেষ করেছিলাম। ঘরের ভিতরের এই দৃশ্য দেখার পর পুলিশ আর এক মুহূর্ত দেরি করল না। দ্রুত জগদীশের সেই নিথর দেহটি উদ্ধার করা হলো এবং তাকে পাঠিয়ে দেওয়া হলো নিকটবর্তী সরকারি হাসপাতালে। অবশ্য বাইরে তখনও প্রতিবেশীদের ভিড় লেগেই ছিল। চারিদিকে ফিসফিস আর আতঙ্কে ভরা গুঞ্জন শোনা যাচ্ছিল। আর ঘরের ভেতরে ভৃশালীর বুক ফাটা আর্তনাদ পরিস্থিতিটাকে আরও ভারী করে তুলেছিল। কিন্তু এদিকে যখন হাসপাতালের ডক্টররা জগদীশকে পরীক্ষা করলেন, তখন তারা এক নিঃশ্বাস ফেলে জানিয়ে দিলেন, হি ইজ ডেড। অর্থাৎ হাসপাতালে আনার আগেই জগদীশ পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। কিন্তু প্রশ্নটা তখনও রয়ে গেল, এই মৃত্যুটা কি স্বাভাবিক ছিল? রহস্যের সেই জট খুলতেই পুলিশ দ্রুত দেহটি পাঠিয়ে দিল ময়না তদন্তের জন্য। পোস্টমর্টম রুমের সেই বদ্ধ দরজার ওপাশে ফরেনসিক ডাক্তাররা তাদের কাজ শুরু করলেন। ধীরে ধীরে বেরিয়ে আসতে লাগলো কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যা এই কেসকে একটি ডাকাতির ঘটনা থেকে নিয়ে গেল এক পরিকল্পিত অপরাধের দিকে। চূড়ান্ত রিপোর্ট আসতেই পুরো তদন্তের গতিপথ বদলে গেল। ডাক্তাররা স্পষ্ট করে জানালেন, জগদীশের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়। তার গলায় পাওয়া গেছে একটি গভীর কালচে দাগ, যা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে কোনো শক্ত লাইলনের দড়ি দিয়ে তাকে শ্বাসরোধ করা হয়েছে এবং সেটি করা হয়েছে পিছন দিক থেকে। এই তথ্য সামনে আসতেই কলসেওয়াড়ি থানার পুলিশ সব বুঝে গেল যে এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা একটা হাড় হিম করা পরিকল্পিত হত্যাকাণ্ড। রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ আবারও জগদীশের বাড়িতে ফিরে গেল। তারা আবারও বিস্তারিত তল্লাশি শুরু করলো। তাদের মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যদি এটা সত্যি ডাকাতির ঘটনা হয়, তাহলে খুনি দড়ি ব্যবহার করলো কেন? সে কেন কোনো আগ্নেয় অস্ত্র বা ধারালো অস্ত্র ব্যবহার করলো না? তল্লাশি শুরু হতেই ধীরে ধীরে বেরিয়ে আসতে লাগলো অস্বাভাবিক কিছু দিক। ঘরের আসবাবপত্র এলোমেলো ছিল ঠিকই, আলমারিগুলো খোলা ছিল সম্পূর্ণভাবে। দেখলে প্রথমেই মনে হচ্ছিল এটা একটা নিঃসন্দেহে একটি ডাকাতির ঘটনা। কিন্তু অভিজ্ঞ পুলিশের চোখ এড়ানো অতটা সহজ নয়। তারা লক্ষ্য করলো কিছু অদ্ভুত অসঙ্গতি। আলমারি খোলা থাকলেও অনেক দামি জিনিস অক্ষত অবস্থায় পড়ে আছে, যেগুলো ঘরে ডাকাতি হলে সাধারণত ফেলে রেখে যাওয়ার কথা নয়। অবশ্য সোনা গয়না টাকা সেখানে ছিল না ঠিকই, কিন্তু সেই জিনিসগুলো প্রমাণ করছিল যে এখানে কোনো ডাকাতি হয়নি। কারণ সাধারণত কোনো ডাকাতের দল এভাবে কোনো দামি জিনিস ফেলে রেখে যায় না। এই অসঙ্গতিগুলো একে একে পুলিশের সন্দেহ ঘুরিয়ে দিল ভৃশালীর দিকে। কিন্তু ঠিক তখনই তদন্তকারীদের মনে আরেকটি বড় প্রশ্ন উঠল। জগদীশ ছিল একজন সুস্থ সবল যুবক, আর ভৃশালী একজন সাধারণ গড়নের তরুণী। একজন মহিলার পক্ষে কি কখনো একা হাতে একজন পুরুষকে এভাবে কাবু করা সম্ভব? আর সে কি কোনো প্রতিরোধও করেনি? আর তার দেহে তো কোনো ধস্তাধস্তির চিহ্নও পাওয়া যাচ্ছে না। এই প্রশ্নগুলোই সাময়িকভাবে পুলিশের মনে সন্দেহ কিছুটা কমিয়ে দিল। তারা ভাবতে শুরু করলো হয়তো এই খুনের পিছনে অন্য কেউ আছে, কোনো পেশাদার খুনি অথবা শক্তিশালী বাইরের কোনো ব্যক্তি। অবশ্য সেই মুহূর্তে পুলিশ ভৃশালীকে বেশি চাপ না দিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করলো এবং সেগুলো নিয়ে আবার থানায় ফিরে গেল। কিন্তু তাদের মনে তখনও ঘুরপাক খাচ্ছিল অনেক অমীমাংসিত প্রশ্ন। এরপর ঘটনার ঠিক পরের দিন কলসেবাড়ি থানার ভিতর তখনও অনিশ্চয়তার ঘন কুয়াশা কাটেনি।
তদন্তকারীরা নিজেদের মধ্যে বারবার আলোচনা করছিল, একজন সাধারণ গড়নের তরুণীর পক্ষে এমন একটি খুন একা হাতে করা কি কখনোই সম্ভব? এই একটাই প্রশ্ন বারবার সামনে এসে দাঁড়াচ্ছিল। সমস্ত যুক্তি যেন ঘুরে ফিরে এই এক জায়গায় গিয়ে আটকে যাচ্ছিল। ঠিক সেই সময়ই তদন্তের টেবিলের উপর এসে পৌঁছালো নতুন একটি রিপোর্ট, ফরেনসিক ল্যাবের দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ রিপোর্ট। খাম খুলে পাতাগুলো উল্টাতেই তদন্তকারী অফিসারের চোখ স্থির হয়ে গেল। আর সেই রিপোর্টেই বেরিয়ে এলো এক শীতল করা সত্য। জগদীশের শরীরে পাওয়া গেছে অর্গ্যানোফসফরাস নামের এক তীব্র বিষাক্ত যৌগ। রিপোর্টের সারমর্ম ছিল একেবারে স্পষ্ট এবং ভয়াবহ। এই তথ্য সামনে আসতেই পুলিশের মনে যেন বজ্রপাত ঘটল। যে সন্দেহ তারা এতক্ষণ শারীরিক শক্তির যুক্তিতে চাপা দিয়েছিল, সেটা আবার নতুন করে তীব্রভাবে সামনে উঠে এলো। এখন পুরো ঘটনাটি একেবারে পরিষ্কার হয়ে উঠেছিল। খুনি এখন এমন কেউ যে জগদীশের খুব কাছের মানুষ, যে তাকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে নিস্তেজ করে দিয়েছিল, তারপর সুযোগ বুঝে লাইলনের দড়ি দিয়ে তার জীবন শেষ করে দিয়েছে। প্রশ্নটা অবশ্য খুব কঠিন ছিল না, কারণ সেই রাতে জগদীশকে খাবার পরিবেশন করেছিল কে, আর সবচেয়ে কাছের মানুষটি কে ছিল যার উপর সে নিঃস্বার্থভাবে ভরসা করত। তদন্তকারী অফিসাররা আর এক মুহূর্ত দেরি করলেন। যে বৃষালীকে তারা প্রথমে দুর্বল ভেবে সন্দেহ থেকে সরিয়ে দিয়েছিল, এখন সব সন্দেহ তার দিকেই জমা হতে লাগলো। সহানুভূতির জায়গা দ্রুত কঠোর তদন্তের রূপ নিল। কিছুক্ষণের মধ্যেই পুলিশের জিপ আবারও রওনা দিল কল্যাণের সেই বাড়ির দিকে। তবে এবারের উদ্দেশ্য একেবারেই আলাদা। এবার তারা যাচ্ছিল বৃষালীকে থানায় নিয়ে আসতে এবং বের করে আনতে সেই সত্য যা এতদিন কান্নার আড়ালে লুকিয়ে রেখেছিল। পুলিশের ডাকে যখন বৃষালী থানায় হাজির হলো, তখন তার চোখে মুখে শোকের ছায়া স্পষ্ট ছিল। ভেঙে পড়া কণ্ঠ, ক্লান্ত চোখ আর আচরণে এক অসহায় নারীর প্রতিচ্ছবি ফুটে উঠছিল। সব মিলিয়ে সে নিজেকে উপস্থাপন করছিল এক শোকাহত নারীর ভূমিকায়। কিন্তু তদন্তকারী অফিসাররা এবার আর সেই আবেগে ভেসে যেতে রাজি নয়। তারা সরাসরি তাকে প্রশ্ন করতে শুরু করলেন, বিষ প্রয়োগ, শ্বাসরোধ আর সেই রাতের ঘটনাগুলো নিয়ে। একটির পর একটি প্রশ্ন আসতেই লাগলো। প্রশ্নগুলো শুনেই বৃষালী মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল। তারপর আচমকা সে কান্নায় ভেঙে পড়ে এবং উল্টে পুলিশকেই প্রশ্ন করতে শুরু করে। তার কণ্ঠে তখন ক্ষোভ, অপমান, শোক মিশে এক অদ্ভুত আবেগের স্রোত। সে বলল, আপনারা কি পাগল হয়ে গেছেন? আমার স্বামী মারা গেছে, আমি শোক করব নাকি আপনাদের প্রশ্নের উত্তর দেব? আমি তো আগেই বলেছি আমি বাজারে গিয়েছিলাম সবজি কিনতে। ফিরে এসে এই ভয়াবহ দৃশ্য আমি দেখেছি। একজন স্ত্রী কি কখনো তার নিজের স্বামীকে বিষ খাওয়াতে পারে? আপনারা আমাকে এভাবে কেন হেনস্থ করছেন? তার আত্মবিশ্বাসী প্রতিবাদ, ভাঙা কান্না আর নির্দোষ ভাবভঙ্গি মিলিয়ে সেই মুহূর্তে পুলিশ কিছুটা দমে গেল। দৃঢ় প্রমাণ ছাড়া সদ্য স্বামীহারা এক নারীকে আটক করা কোনোভাবেই সহজ নয়। তাই আপাতত তাকে ছেড়ে দেওয়া হলো। তবে সে পুলিশের নজরদারির বাইরে নয়। বৃষালী বাড়ি ফিরে গেল ঠিকই, কিন্তু ইন্সপেক্টরের মনে তখনও একটা সন্দেহ অটল হয়ে রইল। কিছু একটা যেন মিলছে না। এরপর তিনি সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন বৃষালের মোবাইল ফোনের সিডিআর বের করতে। গত কয়েক মাসের কল হিস্ট্রি খুঁটিয়ে দেখার জন্য বলা হলো এবং কিছু সময়ের মধ্যেই সেই রিপোর্ট পুলিশের হাতেও চলে এলো। সাধারণত এ ধরনের ঘটনায় তৃতীয় কোনো ব্যক্তির সূত্র পাওয়া যায়, এটাই ছিল পুলিশের প্রাথমিক অনুমান। কিন্তু বৃষালীর কল ডিটেলস দেখে তারা নতুন করে হতবাক হয়ে গেল, কারণ তার কল লিস্টে কোনো সন্দেহজনক নাম্বারই নেই যার সঙ্গে সে নিয়মিত বা দীর্ঘক্ষণ কথা বলেছে। তার মেসেজ আর ইন্টারনেট হিস্ট্রি সবই প্রায় স্বাভাবিক। কোনো গোপন যোগাযোগ বা অস্বাভাবিক আচরণের কোনো চিহ্নও নেই। বিয়ের পর থেকে সে মূলত পরিবার আর জগদীশের সাথেই যোগাযোগ রাখত। আর এই তথ্যগুলোই পুলিশের মনে একটা বড় ধোঁয়াশা তৈরি করলো। একদিকে ফরেনসিক রিপোর্ট বলছে এটা একটা ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন, অন্যদিকে বৃষালের ডিজিটাল জীবন বলছে সে যেন সম্পূর্ণ নির্দোষ। কোনো তৃতীয় ব্যক্তির ছায়াও সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে আসল সত্যটা কোথায়? পুলিশ কি ভুল পথে এগোচ্ছে, নাকি 22 বছরের এই মেয়েটি পুলিশের থেকেও 2 কদম এগিয়ে? থানায় বসে ইন্সপেক্টর যখন বারবার বৃষালীর কল রেকর্ড খুঁটিয়ে দেখছিলেন, তখন হঠাৎ তার মাথায় একটা নতুন চিন্তা ভেসে উঠল। ডিজিটাল দুনিয়ায় কোনো স্পষ্ট প্রমাণ নেই ঠিকই, কিন্তু বাস্তব জগতে
বৃষালী তো নিজেই দাবি করেছিলেন ঘটনার দিন সন্ধ্যাবেলা সে বাজারে গিয়েছিলেন সবজি কিনতে। তাহলে সেই যাওয়া আসার চিহ্ন কি কোথাও থাকার কথা নয়? এবার এক মুহূর্ত দেরি না করে পুলিশ কল্যাণের সেই নির্দিষ্ট বাজার এলাকা এবং আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহের নির্দেশ দিলেন। এরপর শুরু হলো কয়েক ঘন্টার ম্যারাথন অনুসন্ধান। বাজারের প্রবেশপথ, পাশের গলি, মূল রাস্তা, একটার পর একটা ক্যামেরা খুঁটিয়ে দেখা হতে লাগলো। সময় এগোচ্ছে, ফুটেজও সামনে এগোচ্ছে, কিন্তু প্রত্যাশিত মুখটি কোথাও দেখা যাচ্ছে না। শেষ পর্যন্ত ফলাফল এলো একেবারেই শূন্য। বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ওই এলাকায় কোনো ক্যামেরাতেই বৃষালীর উপস্থিতির কোনো প্রমাণই নেই। যে মেয়েটি দৃঢ়ভাবে দাবি করছিল যে সে প্রায় আধ ঘন্টা বাজারে ছিল, তার কোনো অস্তিত্বই নেই সেই সময়ের ফুটেজে। এই একটি মাত্র তথ্যই পুলিশের কাছে যেন পুরো ছবিটাকে বদলে দিল। তারা নিশ্চিত হয়ে গেল বৃষালীর প্রতিটি কথা ছিল পরিকল্পিতভাবে সাজানো একটি মিথ্যা। সে বাজারে যায়নি, বরং সেই সময়টা সে কাটিয়েছে নিজের ঘরের ভেতরে, এক ভয়ঙ্কর পরিকল্পনার বাস্তবায়ন করতে। এই প্রমাণ হাতে আসার পর আর কোনো দয়া দেখানোর প্রশ্নই ওঠে না। এবার কলসেওয়াড়ি থানার পুলিশ সরাসরি বৃষালীর বাড়িতে গিয়ে তাকে নিয়ে এলো থানায়। এবার তাকে আর শোক কাতর বিধবা হিসাবে দেখা হলো, বরং একজন সন্দেহভাজন খুনি হিসাবে তার জেরা শুরু হলো। ইন্ট্রোগেশন রুমের কড়া আলোয় বসে আছে বৃষালী। সামনে টেবিলে রাখা আছে সিসিটিভি ফুটেজ। ঘরের ভিতরে একটা চাপা উত্তেজনা, আর সেই নীরবতার মাঝেই হঠাৎ অফিসারের কণ্ঠ ভেঙে পড়ল। কঠোর রাগে ভরা দৃঢ় কণ্ঠে তিনি টেবিল চাপড়ে বললেন, মিথ্যা বলা বন্ধ করো বৃষালী। সিসিটিভি ফুটেজ বলছে তুমি বাজারে যাও, তাহলে সেই আধ ঘন্টা তুমি কোথায় ছিলে, আর কেন জগদীশের শরীরে বিষ পাওয়া গেল? সত্যিটা এখনো বলো, না হলে তোমার জন্য সামনে শুধু জেলের অন্ধকারই অপেক্ষা করছে। এই তীব্র মানসিক চাপের সামনে বৃষালীর সাজানো কান্নার দেওয়াল ভেঙে পড়তে শুরু করল। তার মুখের কঠিন অভিব্যক্তি ধীরে ধীরে বদলে গেল। চোখের জল থেমে গিয়ে সেখানে ভেসে উঠল এক অন্য অনুভূতি, এক অদ্ভুত ঠান্ডা প্রতিহিংসা। এরপর কিছুক্ষণ নীরব থাকার পর সে ধীরে ধীরে মাথা তুলল, আর তার কণ্ঠে ভেসে উঠল একটা শীতল স্বর। সে বলতে শুরু করলো কেন সে এই পথে হাঁটলো এবং কিভাবে একজন 22 বছরের তরুণী, যে একসময় পড়াশোনা আর নিজের স্বপ্ন নিয়ে বাঁচতে চেয়েছিল, এবং শেষ পর্যন্ত সে হাতে তুলে নিল খুনের মতো একটা জঘন্য অপরাধ। ইন্ট্রোগেশন রুমের নিস্তব্ধতার মধ্যেই ধীরে ধীরে খুলতে শুরু করলো সেই ভয়ঙ্কর রহস্যের জট। জেরার মুখে ভেঙে পড়া বৃষালীর ঠোঁট থেকে যখন একে একে সত্যিটা বেরিয়ে আসতে শুরু করলো, তখন সেখানে উপস্থিত পুলিশ অফিসারদের শরীর পর্যন্ত শিউরে উঠেছিল। এরপর যে গল্পটা সামনে ভেসে উঠেছিল তার শুরু আজকের নয়, এখান থেকে প্রায় 7 থেকে 8 বছর আগের। তখন সবে বৃষালী মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে, চোখে ছিল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। ঠিক সেই সময়ই তার জীবনে প্রবেশ করে জগদীশ। কিন্তু বৃষালীর কাছে জগদীশ কোনোদিনও গ্রহণযোগ্য ছিল না। তাদের ভাবনা, জীবনযাপন, দৃষ্টিভঙ্গি সবকিছুই ছিল একেবারে বিপরীত মেরু। বৃষালী ছিল আধুনিক, স্বাধীন চেতনা, নিজের মতো করে বাঁচতে চাওয়া এক তরুণী। অন্যদিকে জগদীশ ছিল ধীর স্থির, রক্ষণশীল মানসিকতা। জগদীশ বারবার বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন, একবার নয়, দুবার নয়, তিনবার বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন জগদীশ, আর প্রতিবারই বৃষালী দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করেছিল। কিন্তু শেষ পর্যন্ত পরিবারের চাপে তার সেই না আর টিকে থাকতে পারেনি। সমাজ, সম্মান, পরিবারের ইচ্ছা, এই সব কিছুর কাছে সে হার মেনে যায়। 2018 সালের ডিসেম্বরে বাধ্য হয়ে তাকে জগদীশের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়, এবং বিয়ের পর শুরু হয় এক নতুন অধ্যায়, যেখানে বৃষালীর স্বাধীনতা ধীরে ধীরে সংকুচিত হতে থাকে। তার পোশাক, তার চলাফেরা, তার ইচ্ছা, সবকিছুর উপরই নানা রকম বিধিনিষেধ চাপাতে থাকে। সে নিজের পরিবারকেও এই ব্যাপারে জানিয়েছিল এবং ফিরেও আসতে চেয়েছিল, কিন্তু সমাজ কি বলবে এই একটাই কারণে তাকে বারবার সেই অচেনা, অসহ্য সংসারেই ফেরত পাঠানো হয়েছিল। আর এই পরিস্থিতির মধ্যেই বৃষালীর মনে জন্ম নেয় এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। সে বুঝতে পারে এই সম্পর্ক থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ জগদীশকে সরিয়ে দেওয়া। এবং তারপর থেকেই শুরু হয় তার ঠান্ডা মাথার পরিকল্পনা। অবশ্য বিয়ের কিছুদিন পর থেকেই সে ধীরে ধীরে জগদীশের খাবারে অল্প অল্প করে বিষ মেশাতে শুরু করে।
এটা এক ধরনের ধীর বিষক্রিয়ার পরিকল্পনা, কিন্তু তাতে তেমন কোনো ফল হচ্ছিল না। অবশেষে সেই অভিশপ্ত রাত আসে, যে রাতে বৃষালী তার পরিকল্পনাকে চূড়ান্ত রূপ দেয়। এবার সে খাবারের মধ্যে আগের চেয়ে অনেক বেশি পরিমাণ বিষ মিশিয়ে দেয়, আর জগদীশ সেই খাওয়ার কিছুক্ষণ পরেই অসুস্থ বোধ করতে শুরু করে। সে বমি করে শরীর থেকে বিষ বের করে দেওয়ার চেষ্টা করে এবং সে বুঝতে পারে খাবারে কিছু একটা গোলমাল হয়েছে। কিন্তু ততক্ষণে বিষ তার শরীরে কাজ শুরু করে দিয়েছে। তার স্নায়ু নিস্তেজ হয়ে আসছে, হাত পা দুর্বল হয়ে পড়েছে, শরীর ধীরে ধীরে অবাস হয়ে যাচ্ছে। বৃষালী তার নিজের স্বামীকে সেই অবস্থায় ছটফট করতে দেখেও বৃষালীর মনে একবারও এক ফোঁটার জন্য দয়া জন্ম নেয়নি, বরং সে সেই সুযোগটাই কাজে লাগায়। এরপর সে একটি শক্ত লাইলনের দড়ি নিয়ে এসে জগদীশের গলায় পেঁচিয়ে ধরে। জগদীশ শেষ চেষ্টা করেছিল বাঁচার, কিন্তু তার অসাড় শরীর তাকে সাহায্য করেনি। কিছুক্ষণের মধ্যেই নিথর হয়ে যায় তার দেহ। একটি জীবন সেখানেই থেমে যায়। এরপর শুরু হয় পরিকল্পনার শেষ ধাপ, ডাকাতির নাটক। বৃষালী ঠান্ডা মাথায় ঘরের আলমারি খুলে নিজের গহনা ও টাকা সরিয়ে ফেলে, ঘরের জিনিসপত্র এলোমেলো করে দেয়, যাতে পুরো ঘটনাটা দেখতে লাগে একটি লুটপাটের মতো। এভাবে সবকিছু ঠিকঠাক সাজিয়ে নিয়ে এসে বাইরে চলে যায় এবং কিছুক্ষণ পর ফিরে এসে শুরু করে সেই কান্নার অভিনয়, যা দেখে প্রথমে সবাই বিশ্বাসও করেছিল। বৃষালী ভেবেছিল এই সাজানো গল্প চিরকাল সত্যকে ঢেকে রাখবে, কিন্তু সে ভুলেই গিয়েছিল অপরাধ কখনোই পুরোপুরিভাবে আড়াল থাকে না। সিসিটিভির অনুপস্থিতি, ফরেনসিক রিপোর্টে ধরা পড়া বিষের অস্তিত্ব, এই ছোট্ট ছোট্ট সূত্রই তার গড়া মিথ্যার দেওয়াল ভেঙে দেয় মুহূর্তের মধ্যে। আজ অবশ্য বৃষালী কারাগারে বন্দী, আর জগদীশের পরিবার বয়ে বেড়াচ্ছে এক অসময়ে হারিয়ে যাওয়া প্রিয়জনের গভীর শোক। কিন্তু এই পুরো ঘটনাটি যদি আমরা একটু গভীরভাবে বিচার করি, তবে একটা বড় প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। আসল অপরাধী শুধুই কি বৃষালী, নাকি আমাদের সমাজ আর পরিবারও এর ভাগিদার? ভেবে দেখুন জগদীশের কথা। সে তো কেবল বৃষালীকে ভালোবেসেছিল। সে চেয়েছিল তার স্ত্রী যেন একটু মার্জিতভাবে চলে, যেন অন্যের কুনজর তার উপরে না পড়ে। ভালোবাসার মানুষের প্রতি এই অধিকারবোধ তা কি শুধু বড় অপরাধ ছিল? জগদীশ তো শুধু তার সাজানো সংসার আর উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে এই বিয়েটা করেছিল, কিন্তু সেই স্বপ্নের চিতাই জ্বলল তার নিজের ঘরেই। আবার যদি আমরা বৃষালীর পরিবারের কথা ভাবি, তারাও হয়তো মেয়ের মঙ্গলের কথাটাই ভেবেছিল। একজন প্রতিষ্ঠিত, ভদ্র এবং ভালো চাকরিকলা ছেলের হাতে মেয়েকে তুলে দিলে তার ভবিষ্যৎ নিশ্চিত হবে, এটাই ছিল তাদের ভাবনা। কিন্তু তারা একটা জিনিস ভুলে গিয়েছিল, জোর করে পিঞ্জিরায় বন্দি করা পাখি কখনোই গান গায় না। সে শেষ পর্যন্ত মুক্তিটাই খোঁজে। আর 22 বছরের ওই মেয়েটি, যে নিজের মতো করে বাঁচতে চেয়েছিল, যার কাছে তার ব্যক্তিত্ব আর স্বাধীনতা ছিল সবকিছুর উপরে, সে বারবার পরিবারকে জানিয়েছিল সে সুখী নয়, কিন্তু কেউ তার কথায় গুরুত্ব দেয়নি, কেউ তার চোখের জল মোছেনি। প্রিয় দর্শক, আপনারাই বলুন, পরিবারের এই নীরবতা আর অবহেলাই কি তাকে তিল তিল করে এক ভয়ঙ্কর খুনিতে রূপান্তরিত করল? আজ সমাজ জিতছে, বিচারও হয়েছে, কিন্তু মাঝখান থেকে হারিয়ে গেল একটি তাজা প্রাণ, আর একটি মেয়ের জীবন নষ্ট হলো একটি অন্ধ প্রতিহিংসায়। আজ তারা যদি তাদের সন্তানের মনের কথা একটু গুরুত্ব দিয়ে শুনত, লোকে কি বলবে এই কথায় ভয় না পেয়ে তার ইচ্ছাকে সম্মান দিত, তবে হয়তো আজ জগদীশকে এভাবে মরতে হতো না, আর বৃষালীকেও হয়তো খুনি হতে হতো না। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ঘটনার আসল অপরাধীকে। সত্যি কথা বলতে, আমরা যদি সরাসরি বৃষালীর দিকে তাকাই, তাহলে আমাদের চোখে হয়তো বৃষালী অপরাধী লাগবে, কিন্তু আসলেই কি সত্যিকার অর্থে এখানে বৃষালী অপরাধী, না তার পিছনে রয়েছে আরও বড় কোনো অপরাধী? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ঘটনা যদি আপনার হৃদয়ে বিন্দু মাত্র নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওতে একটি লাইক দিয়ে অন্যদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কোনো পরিবারকে সচেতন করতে পারে। আর এই ধরনের ক্রাইম ইনভেস্টিগেশন আর সামাজিক সচেতনমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে আবার পরের ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সতর্ক থাকুন এবং অন্যকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নিন।